বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে কসবা টিভির সম্মানিত সঞ্চালক সৈয়দ মাসুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকের এই সেশনের আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমাদের যে সহ আলোচক অত্যন্ত সম্মানিত এম এ মালেক ভাই এবং বীর মুক্তিযোদ্ধা, উনার প্রতি আমি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। মোহাম্মদ মোস্তফা কামাল আমাদের থেকে অনেক সিনিয়র, উনাদের দুজনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত দুঃখের সাথে চলমান বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলমান, এই ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত যে ৬ জন টগবগে যুবক ওনাদের জীবন দিয়ে দিয়েছেন, তাদের শাহাদাতের জন্য আমরা দোয়া করি এবং এই আন্দোলনে পজিটিভলি যেভাবেই যেখান থেকে যুক্ত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা জানি যে আজকে বাংলাদেশে ১০ই মুহররম এবং আমরা যদি ধর্মীয় দৃষ্টিতে একটু দেখি তাহলে জানবো যে কোরআন শরীফে ৪ টি মাসের কথা বলা হয়েছে। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই ৪ টা মাসে যেকোনো ধরনের যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যদি কেউ আক্রান্তও হয়, আক্রান্ত হলেও সেটা কিভাবে ডিফেন্ড করবে তারও কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। তারপরেও এই মুহররম মাস যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা এই মুহররম মাসে ঘটেছে। সবচেয়ে বিখ্যাত যে ঘটনা ঘটেছে, যেটার আলোচনা কোরআনে বিভিন্নভাবে এসেছে, যে আমরা জানি যে পৃথিবীতে যারা অত্যন্ত স্বৈর শাসক ছিল, ক্ষমতাবান ছিল, তার ভিতরে অন্যতম একজন হচ্ছে ফেরাউন, যে নিজেকে খোদা বা রব বলে দাবি করেছিল। আনা রব্বুকুমুল আলা। সেই ফেরাউনের বাহিনীর থেকে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল এই মুহররম মাসের ১০ তারিখে ওনারা নীল নদ পার হয়ে অপর পাশে গিয়েছিলেন এবং অন্যায়ের কাছে নথি স্বীকার না করে ওনারা পরিত্রাণ পেয়েছিলেন এবং ফেরাউনের সম্পূর্ণ বাহিনী নীল নদে ডুবে গিয়েছিলেন, যেটা আমরা ইতিহাসে সকলেই আমরা জানি। ঠিক একই ধরনের একটি ঘটনার পুনরাবৃত্তি হয় হিজরি ৬১ সালে, অর্থাৎ ৬৮০ খ্রিস্টাব্দে। আমরা জানি যে এই মুহররম মাসের ১০ তারিখেই একদল নিরস্ত্র মানুষ তারা আরেক দল শক্তিশালী বাহিনীর সাথে শুধুমাত্র অন্যায়ের সাথে নথি স্বীকার না করার এই গ্রাউন্ডেই ওনারা নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিলেন এবং আমরা জানি ওনারা ছিলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি এবং ইতিহাসে ইমাম হোসাইন এখনো স্মরণীয় হয়ে আছেন এবং বিপরীতে ওই সময়ের শাসক যিনি ইয়াজিদ ছিলেন, উনি এখনো পর্যন্ত নিন্দিত। এবং এই দুইটা ঘটনার একটাই প্রমাণ, সেটা হচ্ছে যে সকল সময় তরবারির উপরে রক্তের বিজয় হয়, এটা ইতিহাসে বারংবার প্রতিফলিত হয় এবং জালিমের উপরে মজলুমের যে বিজয় সুনিশ্চিতভাবে হয়, ইতিহাসের পরম্পরায় আমরা একই বিষয় পুনরাবৃত্তি দেখেছি। সর্বশেষ বর্তমান যে ঘটনা আমরা গত ১ সপ্তাহে দেখলাম এবং গতকাল বিশেষ করে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, ৬টি যুবক যারা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন এই আন্দোলনের সফলতার জন্য এবং অসংখ্য ছাত্র এবং ছাত্রী বোনেরা যারা তাদের আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, সকলের প্রতি আমরা সমবেদনা এর জানাচ্ছি। মধ্যে স্পেশালি যে বিষয়টা সেটা হলো একজন নারী দিয়েই এই যুদ্ধ, নারী শহীদ হলেন এবার। এটা কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম যে এইরকম যুদ্ধে একজন নারী শহীদ হওয়া। ভাষা আন্দোলনেও কোনো নারী জীবন দিতে হয় নাই। জি। জি, এবং আপনি আমরা গত রাত পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখলাম, অবশ্যই আমরা এখানে আলোচনা করব। প্রত্যেকটা ঘটনায় আমরা আশাবাদী হয়েছি এবং বর্তমান যে যুবক যারা এই বর্তমান আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, যেটা আমাদের মোস্তফা কামাল ভাই এবং এম এ মালেক ভাই চমৎকারভাবে উল্লেখ করেছেন, এই যুবকদের যে আশাব্যঞ্জক কর্মকাণ্ড, এটা দেখে আমরা আশাবাদী হই এবং আমরা আশা করি যে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ভালো। কোটা যে মূল বিষয়টা আমি যদি সংক্ষিপ্ত আকারে এর লিগ্যাল একটু এনালাইসিস করি, কনস্টিটিউশন এটা কিভাবে বলা আছে, তাহলে আমরা দেখব যে কনস্টিটিউশনের আর্টিকেল 28, ২৮ সাব আর্টিকেল 4, সেইখানে বলা আছে যে শুধুমাত্র ৩টা শ্রেণীর যে মানুষ তাদের জন্য সরকার ইচ্ছা করলে অথবা রাষ্ট্র ইচ্ছা করলে বিশেষ প্রভিশন এটা ওনারা ব্যবস্থা করতে পারে। আমরা জানি যে কনস্টিটিউশনের কয়েকটা প্রিন্সিপাল থাকে। একটা হচ্ছে যে রাষ্ট্র বা সরকারকে এটা অবশ্যই পালন করতে হবে, এই প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলা হয় ম্যান্ডেটরি প্রিন্সিপাল বা ম্যান্ডেটরি প্রভিশন। আর কিছু প্রভিশন থাকে, সেটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে, সময়ের পরিবর্তনে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে। এই যে ৩টা শ্রেণীর মানুষ, তাদের ভিতরে একটা হচ্ছে যে উইমেন, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, আর আরেকটা হচ্ছে চিলড্রেন। এই ৩টা শ্রেণীর মানুষের জন্য রাষ্ট্র ইচ্ছা করলে বিশেষ ব্যবস্থা নিতে পারে। ইন ফেভার অফ উইমেন অর চিলড্রেন অর ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, এই ৩ শ্রেণীর মানুষের জন্য রাষ্ট্র ইচ্ছা করলে বিশেষ ব্যবস্থা নিতে পারে। এর পরবর্তীতে বলা হচ্ছে 29 সাব আর্টিকেল 3, সেখানে বলা হচ্ছে যে এটা যেন
ইকুয়াল রিপ্রেজেন্টেশন হয়, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সেইখানের জন্য অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক, সেই ক্ষেত্রে ইচ্ছা করলে রাষ্ট্র তার যে ইকুয়ালিটি ক্লজ আছে সেখান থেকে বেরিয়ে এসে স্পেশাল কোনো প্রভিশন এটা রাষ্ট্র ইচ্ছা করলে নিতে পারে। এখন আমরা জানি যে এই যে অধিকারটা এখানে দেয়া হয়েছে সেটা হচ্ছে শিশুদের জন্য, নারীদের জন্য এবং ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, এই তিনটে শ্রেণীর মানুষের জন্য যে অধিকারটা দেয়া হয়েছে এটা কিন্তু রাইট না, অধিকার না, এটা হচ্ছে একটা প্রিভিলেজ, এটা হচ্ছে বিশেষ অপরচুনিটি। এবং আমরা জানি যে যেটা অধিকার সেটা যদি ডিনাই করা হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে, কিন্তু যেটা প্রিভিলেজ বা সুযোগ সুবিধা সেইটা যদি রাষ্ট্র দিতে না চায় বা দেয়া বা না দেয়া এটা অবশ্যই সময়ের পরিপ্রেক্ষিতে সরকার বা রাষ্ট্রের ইচ্ছা, এটা দেয়া যেতে পারে এবং যদি দেয়া হয় সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আবার উইথড্র করা যেতে পারে, এটা হচ্ছে লিগ্যাল প্রিন্সিপাল। আমরা জানি যে এই সাবকন্টিনেন্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে ব্রিটিশ আমলে যখন আমরা 190 বছর তাদের আন্ডারে ছিলাম তখন মূলত মেইন অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশরা পরিচালনা করত এবং সেইখানে ইন্ডিয়ান যে মানুষ ছিল আমাদের পূর্বপুরুষ তাদের রিপ্রেজেন্টেশন খুবই কম ছিল। এই কারণে তারা একটা ব্যবস্থা করলো যে যেহেতু আমাদের এই শাসন কাজ পরিচালনা করতে হবে এবং সব ব্রিটিশ মানুষদের দ্বারা এই শাসন কাজ পরিচালনা করা সম্ভব না, এই কারণে এখানকার যে লোকাল পিপুল তাদের একটা রিপ্রেজেন্টেশন এখানে দরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা মূলত একটা বিশেষ বরাদ্দ বা কোটা সিস্টেমটা চালু করে এবং অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ বরাদ্দ রাখা হয়। ঠিক একইভাবে আমরা জানি যে তখন মুসলিম যে শ্রেণী ছিল তারা শিক্ষা দীক্ষায় কিছুটা পিছিয়ে ছিলেন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য তাদের রিপ্রেজেন্টেশন দরকার ছিল, এই কারণে মুসলমানদের জন্য একটা বিশেষ কোটা বা বরাদ্দ তখন থেকে চালু করা হয়। 1947 সালে যখন দেশ ভাগ হয়, দেশ ভাগ হওয়ার পরে আমরা জানি যে পাকিস্তান এখনো এটা প্রভিন্স কেন্দ্রিক, বিভিন্ন প্রভিন্স আছে, সেখান থেকে যেন একটা ইকুয়াল রিপ্রেজেন্টেশন হয়, সেই কারণে পাকিস্তান আমলেও এই কোটা ব্যবস্থাটা সেখানে ছিল। যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে 1972 সালে প্রথম 5ই সেপ্টেম্বর এই কোটা ব্যবস্থা এটা প্রবর্তন করা হয় এবং সেখানে নারী, সম্মানিত মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নারী যারা ছিলেন তাদেরকে নিয়ে এই ব্যবস্থাটা করা হয়। এভাবে এটা পরস্পর চলে আসছে। আমরা যদি 2018 সালের দিকে আমরা দেখি তাহলে এইটা বেড়ে 56% টোটাল কোটা এটা একটা দিকে যায় এবং এর বিপরীতে 44% মানুষ তারা হচ্ছে যারা মেধার ভিত্তিতে তারা নিয়োগ পাবে। তাহলে 56% হচ্ছে কোটার ভিত্তিতে এবং 44% হচ্ছে যারা মেধার ভিত্তিতে। এইভাবে এটাকে ব্যবস্থা করা হয় 2018 সাল পর্যন্ত এবং যেটা বাতিল করা হয়েছিল, যেটা আবার কোর্টের মাধ্যমে এটা কোর্ট একটা অর্ডার দেয়, বলা যে এটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা ব্যবস্থা করা যেতে পারে। তাহলে 56% এবং 44% এই যে রেশিওটা, এই রেশিওটা অবশ্যই একটা আলোচনার দাবি রাখে এবং অবশ্যই একটা সুষ্ঠু সমাধানের দাবি রাখে। আমরা যদি একটু লক্ষ্য করি যে 2012 সালে এই যে কোটা সিস্টেম সেখানে প্রতিবন্ধীদেরকে 1% দিয়ে যুক্ত করা হয়। 1985 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা উপজাতীয় আমরা জানি আর কি, তাদেরকে 5% দিয়ে এখানে একত্রিত করা হয় এবং প্রথমে এটা ছিল শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা তারা এখানে এই সুবিধাটা পাবে। প্রথম 1997 সালে তাদের সন্তানদেরকে এখানে যুক্ত করা হয় এবং পরবর্তীতে 2011 সালে সেখানে তাদের নাতি বা নাতনি তাদেরকে এখানে যুক্ত করা হয় এবং বর্তমান আমাদের যে আন্দোলনের বিষয়টা এসছে সেটা হচ্ছে যে এইটা যে একটা বৈষম্যমূলক একটা অবস্থা, এটা যে পর্যালোচনা করার দাবি রাখে এবং 2018 সাল পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল এবং 2018 সালে যেটা বাতিল করা হয় সেটা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে ক্যাডার আছে তাদেরকে এখানে স্টপ করা হয়। এরপরে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের জন্য কিন্তু এখনো কোটা সিস্টেমটা চালু ছিল 2018 সালের বাতিল করার পরেও। বর্তমানে যে আন্দোলনের দাবি সেটা হচ্ছে যে টোটাল কোটা যে ব্যবস্থা আছে এটার একটা সংস্কার করতে হবে এবং এই দাবিটা অবশ্যই ন্যায্য এবং এই দাবির পরিপ্রেক্ষিতে যে ধরনের রেসপন্স আমাদের সরকারি অথরিটি থেকে করা হয়েছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত অপমানজনক এবং রাষ্ট্রের যখন ছাত্র সমাজ কোনো একটা দাবি উত্থাপন করে সেই দাবিটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সেই দাবিটা কিভাবে রেসপন্স করতে হবে, আমার মনে হয় অত্যন্ত যৌক্তিকভাবে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে যে এই রেসপন্সের যে মাধ্যম এটা অবশ্যই নেগেটিভলি হ্যান্ডেল করা হয়েছে এবং এর প্রতিদান স্বরূপ আমরা দেখলাম যে 6টি যুবক তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, অসংখ্য ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা নিজেদের রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। অবশ্যই আমরা আশা করি যে এই যে ত্যাগ তিতিক্ষা
এর প্রতিদান অবশ্যই পজিটিভ হবে এবং আমরা অবশ্যই দাবি করি আজকের অনুষ্ঠান থেকে এই বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা এটা অবশ্যই একটা সংস্কার করতে হবে। আমাদের দর্শক যারা আজকে যুক্ত হয়েছিলেন প্রত্যেকেই অত্যন্ত প্রাজ্ঞ এবং চমৎকার ওনারা ওনাদের ওপিনিয়ন দিয়েছেন এবং আমরা আশাবাদী হই যে যখন একটা দেশের সাধারণ জনগণ যখন এতটা সচেতন হয়, এতটা জানে দেশের প্রতি এবং দেশের প্রতি এতটা মায়া ওনারা প্রকাশ করেন, এটা দেখে আমরা আশান্বিত হই যে অবশ্যই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। যেটা মূল বিষয় এই কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন, আমরা জানি যে এখানে অনেকগুলা লুফুলস আছে, অনেকগুলো প্রবলেম আছে। একটা প্রবলেম যদি শুধু আমি একটু মেনশন করি, এখানে আমরা জানি, আমি যেটা আগে বললাম যে 56% এবং 44%, এবং আমরা জানি যে যারা 56% তাদের রিপ্রেজেন্টেশন খুবই কম, টোটাল জনসংখ্যার ওই অংশটা খুবই কম, এবং যারা মেধার ভিত্তিতে 44% এদের সংখ্যাটা বেশি। কিন্তু প্রজ্ঞাপনে বলা হয়েছে যে যদি এই যে 56%-এর ওখানে যদি কোটা পূরণ না হয়, যদি কোনো আবেদনকারীর পোস্ট খালি থাকে 10টা পোস্ট, সেখানে যদি 8টা হয়ে যায় আর 2টা যদি খালি থাকে, তাহলে আগের নিয়ম ছিল যে ওই 2টা যারা মেধা এখান থেকে নেওয়া যাবে। কিন্তু নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ওখানে যদি কোনো ক্যান্ডিডেট পাওয়া না যায় তাহলে ওই আসনগুলো ফাঁকা থাকবে, মেধা থেকে লোক ওখানে আনা যাবে না, ওখানে নিয়োগ দেওয়া যাবে না। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যেটা অবশ্যই এটাকে ন্যায় এবং অন্যায়, মানে আবু জেহেলের সময় পার হয়ে এখন নতুন আবু জেহেলের একটা স্টাইল, মানে আবু জেহেল তো মানে মুরুক্ষের যুগ, তাই না? আবু জেহেল মানে মুরুক্ষের পিতা ছিল তার নাম, মানে যুগটা সমাজটা মুরুক্ষ ছিল। এখন তাহলে আরো মুরুক্ষতায় আমরা ১,৫০০ বছর পরে পিছিয়ে যাচ্ছি। যে আপনার কথা যদি বলি, তার নাম মূলত ছিল আবুল হাকাম, মানে ফাদার অফ উইজডম। তার এত প্রজ্ঞা ছিল, আমরা হিস্ট্রিতে জানি যে সে খেজুরের বিচি নির্ধারণ করে বলে ফেলেছিল যে মুসলিম সৈন্যরা এখানে কবে এসছে, এতটা তার প্রজ্ঞা ছিল। কিন্তু সেই প্রজ্ঞাটা ভালো কাজে ব্যবহার না করার কারণে সে ফাদার অফ উইজডম থেকে ফাদার অফ ইগনোরেন্স হয়ে গিয়েছে, শুধুমাত্র ব্যবহারের কারণে আর কি। তো এই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। আরেকটা বিষয় যেটা আমি আগে উল্লেখ করলাম যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন 2024 সাল। যেই পার্সপেক্টিভে 1971 সালে কোটা সিস্টেমটা চালু করা হয়েছিল, অবশ্যই এই 53 বছরের ব্যবধানে আমাদের সোশ্যাল কনটেক্সট, আমাদের সামাজিক অবস্থা, টোটাল দেশের অবস্থা পরিবর্তন হয়েছে। সেই কারণে তখন যে উদ্দেশ্যে কোটা সিস্টেম চালু করা হয়েছিল, 53 বছর পরে একই উদ্দেশ্যে একই ধরনের সমপরিমাণ কোটা সিস্টেম দরকার কিনা, এর পরবর্তীতে এটার গবেষণা, এটা কিভাবে ব্যবহার হচ্ছে, এটা অবশ্যই গবেষণার দাবি রাখে এবং সেই আলোকে অবশ্যই এটা সংস্কারের দাবি রাখে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান যে কনটেক্সটটা এখানে আসলো, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ অর্ডারের বিষয়, এটা কোর্টের কোনো এখতিয়ার না। এই যে রাষ্ট্রের কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া অথবা না দেওয়া, এটা জাস্ট একটা প্রজ্ঞাপনের বিষয়, একটা এক্সিকিউটিভ অর্ডারের বিষয়। এটা কোর্টের উপরে বন্দুক রেখে এই যে রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করা, যার কারণে এই যে ঘোলাটে অবস্থা সৃষ্টি হলো এবং সারা দেশে অসংখ্য আমাদের ছাত্রছাত্রী ভাইরা তাদের রক্ত দিয়ে দিল। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, একটা পরিবার থেকে যদি একজন মানুষ সে যদি সরকারি চাকরি পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা জানি যে একজন মানুষের উপর ভিত্তি করেই কিন্তু পুরো একটা পরিবার দাঁড়িয়ে যায়। সেইখানে যদি একটা পরিবারে একাধিক সংখ্যক মানুষ নেক্সট জেনারেশন প্রত্যেকেই যদি একটা সুবিধা পেতে থাকে, তাহলে সমাজের অপর যে শ্রেণীর মানুষজন তারা অবশ্যই সেখান থেকে ওনারা বৈষম্যের শিকার হয় এবং এখান থেকে কিন্তু এই যে ক্ষোভের দানাটা বেঁধে উঠেছে। আপনাকে জাস্ট একটা নিউজ আপডেট দিচ্ছি। গতকাল একটা নিউজ পেলাম যে একজন বুয়া পিতা, 7 জন ছেলে, বাপ হলো বুয়া, রিয়েল কোনো মুক্তিযোদ্ধা না, 7 জন ছেলে 5 জন কোটায় চাকরি পেয়েছে, যার বাপের কোনো, মানে আমরা বলি না বুয়া অর্থ তো এটার খারাপ ভাষা তো বহুত আছে, বুয়া মানি তো তার কোনো জন্মের পরিচয় নাই। সেটাই আমি বললাম যে এই বাপ সাজিয়ে 7 জন অ্যাপ্লাই করে 5 জন কোটায় চাকরি করতেছে। এই জন্য এটা আমি বললাম যে সামগ্রিকভাবে এই টোটাল বিষয়টা একটা বৃহৎ আকারে সংস্কারের দাবি রাখে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আন্দোলনটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একটি সরকারি চাকরি পাওয়া অথবা না পাওয়া এর আন্দোলন না, বরঞ্চ বৃহৎ আকারে এটা একটা নাগরিক মর্যাদার আন্দোলন। যখন আপনি সারা প্রায় 20টি বছর, 22টি বছর, 25টি বছর কষ্ট করে একটা সরকারি চাকরিতে যখন আপনি উত্তীর্ণ হবেন, সেখানে শুধুমাত্র কয়েকটা ক্রাইটেরিয়াতে আপনি ফুলফিল না হওয়ার কারণে আপনি যখন বঞ্চিত হবেন, আপনার মনের যে ক্ষোভ, মনের যে অবস্থা, এটা কিন্তু শুধুমাত্র চাকরি পাওয়া অথবা না পাওয়ার অবস্থা না, এটা নাগরিক একটা মর্যাদা হিসাবে, আমার যে মর্যাদা, স্বাধীন সার্বভৌম দেশে আমি নাগরিক হিসেবে কি মর্যাদা পাচ্ছি বা না পাচ্ছি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই মাসুদ ভাই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচারী, যারা অন্যায়ের সমর্থক,
তাদের প্রত্যেকের বক্তব্য কিন্তু একই ধরনের, এবং এই কথাটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে কোরআনে সূরা বাকারার শুরুতেই 11 নম্বর আয়াত আমরা সকলেই জানি। ওখানে আল্লাহ বলছেন যে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে যখন তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে বলা হলো যে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলছে যে পৃথিবীতে তো আমরাই হচ্ছি শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা বাদে আর যারা আছে তারা হচ্ছে অশান্তি সৃষ্টিকারী। আপনি জানেন যে যখন সিজ ফায়ারের জন্য লন্ডনে প্রোটেস্ট হচ্ছিল, তখনকার হোম সেক্রেটারি সে বলেছিল সোহেলা বেভেরমান যে যারা প্রোটেস্ট করছে তারা হচ্ছে সবাই জঙ্গি, তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। ঠিক একইভাবে আপনি দেখবেন যে ইতিহাসে সব সময় বর্তমান সময় পর্যন্তই যারা অন্যায়ের পক্ষে তাদের যে রেসপন্স, তাদের যে রিপ্লাই এটা একই ধরনের, তারা বরঞ্চ অশান্তি সৃষ্টিকারী, অথচ তারা দাবি করে যে আমরা হচ্ছে শান্তিকামী আর আমাদের বিপক্ষে যারা তারা হচ্ছে অশান্তিকারী। এই জন্য সর্বশেষ আমি বলতে চাই যে সকল ছাত্র ও ছাত্রী ভাইয়েরা এই আন্দোলনে জন্ম দিলেন, শেষ পর্যন্ত এই আন্দোলন যেন ফলপ্রসূ হয়, এই আন্দোলনের যে দাবি সে দাবি যেন আদায় হয়, এবং এটা শুধুমাত্র চাকরির জন্য না, নাগরিক মর্যাদা হিসেবে যে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, যে উদ্দেশ্যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই উদ্দেশ্যের জন্য সত্যিকার অর্থে সাধিত হয়, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে যেন মর্যাদার সাথে আমাদের সকল নাগরিকরা জীবিত থাকতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি, এবং আমরা তাদের দাবির প্রতি সর্বোচ্চ সমর্থন কামনা করছি, এবং আমরা নৈতিক সমর্থন তাদের প্রতি ব্যক্ত করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়ে লাইভ অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের খালেদ ইয়াহিয়া তরুণ এবং একজন লন্ডনের একটা প্রসিদ্ধ কলেজের আইনের উপরে যিনি পড়ান, লেকচারার, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন লন্ডন থেকে বিএনপি নেতা জনাব এম এ মালিক, ওনাকেও ধন্যবাদ, এবং যারা দর্শকরা কথা বলেছেন তাদেরকে